আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আশা করি ভগবানের অশেষ কৃপায় ভালো আছেন। আমার নাম সুরেশ। আমার বাড়ি ভারতের মুর্শিদাবাদের কোনো এক প্রত্যন্ত গ্রামে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনে ঘটে যাওয়া এক ভৌতিক রাতের ঘটনা। তাহলে চলুন শুরু করি। 5 বছর আগের ঘটনা। আমি তখন পড়াশোনার জন্য মুর্শিদাবাদের বহরমপুর শহরের একটি মেসে থাকতাম। একদিন কলেজ থেকে ফিরে এসে বিশ্রাম নিচ্ছি, এমন সময় ফোনটা বেজে উঠল। দেখলাম মা ফোন করেছে। ফোনটা ধরে বললাম, হ্যাঁ মা বলো। তুই বাড়ি আসছিস কখন? মা জিজ্ঞেস করলো। কাল যাব মা, আমি এখন খুব ক্লান্ত, এইমাত্র কলেজ থেকে ফিরলাম। কাল তো বাড়িতে পুজো, মনে আছে তো? না সেটাও ভুলে গেছিস? পুজো তো কালকে, তবে আজকে কি করব? পুজোর আগে অনেক কাজ থাকে, তোর বাবা একা আর কত দিকে সামলাবেন বল? তুই থাকলে ওনার ভালো লাগবে। তাছাড়া ঠাকুর মশাইয়ের কাল খুব তাড়া আছে, উনি বলে দিয়েছেন সকাল 9টার মধ্যে পুজো করে চলে যাবেন। এই ঠাকুরমশাই হলেন রতন চট্টোপাধ্যায়। এককালে তান্ত্রিক হওয়ার জন্য অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত সংসার জীবনের আকর্ষণের কাছে হার মেনে বর্তমানে পুজো ও জ্যোতিষবিদ্যা নিয়ে ব্যস্ত থাকেন। মা শেষে বলল, আমি তোর আর কোনো কথা শুনতে চাই না, তুই আজকেই আসবি। আমি আর কোনো কথা বাড়ালাম না, বললাম আচ্ছা আসছি। তখন বুঝতে পারিনি কোন ভয়ানক বিপদ আমার জন্য অপেক্ষা করছে। সেটা জানা থাকলে কোনো মতেই সেদিন বাড়ি যেতাম না। এই অবেলায় কোনো গাড়ি পাওয়া যাবে না, তাছাড়া আকাশে মেঘ ঘন কালো হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। তাই আর দেরি না করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। মোটে 15 কিলোমিটার পথ। মাঝখানে গঙ্গা পার হতে হয় নৌকা করে। নৌকা থেকে নেমে খুব জোরে সাইকেল চালানো শুরু করলাম। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। গ্রামে ঢোকার সময় একটা শ্মশান পড়ে। এককালে এই শ্মশানের খুব বদনাম ছিল। জায়গাটা নাকি একসময় ভূত পেতের আড্ডা ছিল। এই শ্মশানের কাছে আসতেই শুরু হলো প্রবল বৃষ্টি। তাড়াতাড়ি শ্মশানের পাশে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টির সাথে সাথে অন্ধকার চারদিকটা ঘিরে ফেললো। এক নাগাড়ে বৃষ্টি পড়ছে, থামার কোনো নাম নেই। মাঝে মাঝে মনে হতে লাগলো মেঘ দেবতা বুঝি সংসারের সমস্ত ক্রোধ আমার উপর বর্ষণ করছেন। কিছুক্ষণ পর দেখি একটা লোক খালি গায়ে শ্মশানে ঘুরে বেড়াচ্ছেন। বৃষ্টির জন্য ঠিক চিনতে পারলাম না কে। মনে হলো লোকটা আর কেউ নয়, আমাদের গ্রামের রামপাল পাগল। আমি তাকে গলা হাঁকিয়ে বললাম, রামপাল, বৃষ্টিতে ভিজছ কেন? এখানে এসে গাছের নিচে দাঁড়াও। রামপাল কোনো জবাব দিল না। এক মনে সে কি যেন একটা খুঁজছে। শ্মশানের পুরানো চিতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একটা দেখা হয়ে গেলে আর একটা, তারপর আবার আর একটা। এরই মধ্যে গায়ের লোম ক্ষণে ক্ষণে খাড়া হয়ে যাচ্ছে। ঠিক বুঝতে পারলাম না এর জন্য কে দায়ী, হয় না ঠান্ডা বাতাস। মাঝে মাঝে মনে হচ্ছে এই শ্মশানের মাটি ফেটে একটা কঙ্কালের হাত বেরিয়ে এসে আমার পা টেনে ধরবে। এমন সময় পাশে কেউ থাকলে মনে হয় একটু সাহস পাওয়া যেত। রামপাল, ও রামপাল, ওখানে কি করছো? এখানে এসো। রামপাল আবার নিরুত্তর। আমার মনে হলো পাগলরা বোধ হয় বয়রা হয়, তা না হলে এত ডাকার পরেও শুনতে পাবে না। আবার তাকে নিরীক্ষণ করা শুরু করলাম। এরপর রামপাল একটা সদ্য পুরানো চিতার পাশে দাঁড়িয়ে গেল। এখনো চিতা থেকে ধোঁয়া বের হচ্ছে। সে আর নড়ল না। মনে হয় সে যা খুঁজছিল তা পেয়ে গেছে। রামপাল একটা চিতার পাশে বসে আধপোড়া কাঠগুলো হাত দিয়ে সরাতে লাগলো। সর্বনাশ! এই কাণ্ড অন্য কেউ দেখলে তাকে আস্ত রাখবে না। পাগল বলে তো সবাই তাকে ছেড়ে দেবে না। রামপাল, থামো থামো বলছি। পাগলটা সত্যি বয়রা মনে হচ্ছে, ওকে থামাতে হবে, তা না হলে আজ একটা চরম কাণ্ড বাঁধিয়ে ছাড়বে। তার দিকে হেঁটে গিয়ে তাকে ঝাঁকানোর জন্য তার পিঠে হাত দিলাম।
কিন্তু একই, তার শরীর একেবারে বরফের মতো ঠান্ডা। তৎক্ষণাৎ আমি হাত সরিয়ে নিয়ে দুপা পিছিয়ে এলাম। পিঠে হাত দেওয়ার সাথে সাথে রামপাল থেমে গেল এবং মুখ দিয়ে একটা গো গো শব্দ শুরু করলো। এসব কি করছো? আমার কথা কি কানে যাচ্ছে না? আমার প্রশ্নের জবাব না দিয়ে সে ধীরে ধীরে উঠে আমার দিকে ঘুরে দাঁড়ালো। এ তো রামপাল নয়। প্রথমে খেয়াল করিনি, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে আমি আটকে উঠলাম। দেখলাম লোকটার চোখের জায়গায় দুটো কালো গর্ত এবং সেই গর্তের গভীরে জ্বলছে দুটো সাদা আলো। আমি পিছু হাঁটতে শুরু করলাম। লোকটাও আমার দিকে এগোতে শুরু করলো। আমি গতি বাড়ালাম, সেও বাড়ালো। এরপর সোজা দৌড়ানো শুরু করলাম। শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াচ্ছি, বামে ডানে বা পিছনে, কিন্তু কোনো এক অলৌকিক শক্তির সাহায্যে প্রতিবার সে আমার সামনে চলে আসছে, পাশে দৌড়াচ্ছে, আবার কখনো সামনে বা পিছনে চলে আসছে। এইভাবে ঠিক কতক্ষণ সে আমাকে তাড়া করেছিল তা ঠিক বলতে পারবো না। অনুভব করলাম আমার শরীর আর সঙ্গ দিচ্ছে না। আমার শরীরের সমস্ত শক্তি প্রায় শেষ। আমি আর দৌড়তে পারছি না। এমন অবস্থায় আমার মনে হলো আমার মৃত্যু এক্ষুনি হয়ে যাবে। আমি বৃষ্টি ভেজা কাদার মধ্যে বসে পড়লাম। এবার সে আমার সামনে দাঁড়িয়ে এক বিরাট কালো অবয়বের রূপ ধারণ করলো। প্রায় 20 ফুট লম্বা, মানুষ নয়, এক বিরাট আকারের প্রেত, যার চোখ দুটো সাদা আগুনের শিখা জ্বলছে। এরপর আর আমার পক্ষে জ্ঞান ধরে রাখা সম্ভব ছিল না। আমি জ্ঞান হারাবো অবস্থায় এমন সময় শুনতে পাই পাশের গ্রাম থেকে ক্ষীণ স্বরে ভেসে আসছে আজানের ধ্বনি। তারপর আস্তে আস্তে আমি জ্ঞান হারাই। এরপর নিজেকে আবিষ্কার করলাম আমার বিছানায়। তখন মা আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছিল বাবা? তখন রাতে ঘটে যাওয়া ঘটনা সম্পূর্ণ তাদের কাছে খুলে বললাম। তখন মা আমাকে পড়া পানি খেতে দিল, তা আমি খেলাম। এরপর আর আমার সাথে কোনো ঘটনা ঘটেনি। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। সুরেশ, মুর্শিদাবাদ, ভারত।